আসসালামু আলাইকুম, স্বাগতম দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ওমান থেকে খালি হাতে ফিরল আমেরিকা। কোন ভয়ে ইরানে এখনও হামলা করছে না ট্রাম্প? সাগরে বেজে উঠল যুদ্ধের সাইরেন, আকাশে ড্রোন, নিচে সাবমেরিন। মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে। মস্কোতে শীর্ষ রুশ জেনারেল গুলিবিদ্ধ, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া। মস্কোয় রাশিয়ার সামরিক গোয়েন্দা কর্মকর্তার উপর বন্দুক হামলা, হাসপাতালে ভর্তি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই নজর রাখছি আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনাটির দিকে, যেখানে ওমান থেকে খালি হাতে ফিরতে হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে। এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে থাকলেও কেন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন ইরানের উপর এখনই সরাসরি কোনো বড় হামলা চালানোর সাহস করছেন না, তার পেছনের কারণগুলো আসলে কি? সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা থমথমে হয়ে আছে। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রতিনিয়ত সামরিক মহড়া আর পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই মার্কিন উচ্চপদস্থ প্রতিনিধি দল ওমান সফরে গিয়েছিলেন একটি বিশেষ লক্ষ্য নিয়ে, যা মূলত ইরানের বিরুদ্ধে একটি শক্ত জোট গঠন এবং প্রয়োজনে ওমানের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি আদায় করা। কিন্তু কূটনীতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ওমান অত্যন্ত দৃঢ়তার সাথে আমেরিকার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং সাফ জানিয়ে দিয়েছে যে প্রতিবেশী ইরানের ওপর কোনো প্রকার সামরিক আগ্রাসনের জন্য তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না, যা আমেরিকার জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ওমান ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যে একটি নিরপেক্ষ এবং মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত। তারা সবসময় চেষ্টা করে ইরান এবং পশ্চিমাদের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে। তাই ওমানের এই না বলে দেওয়াটা পেন্টাগনের পরিকল্পনায় বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। এখন প্রশ্ন হল, এত হুঙ্কার আর হুমকির পরেও কেন ট্রাম্প বা মার্কিন প্রশাসন ইরানের ওপর সরাসরি হামলা করছে না? এর পেছনে মূল ভয়টি কিন্তু শুধুমাত্র সামরিক নয়, বরং এর সাথে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজার। কারণ ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এমনভাবে বেড়ে যাবে যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধস নামাতে পারে। বিশেষ করে সামনে নির্বাচন বা রাজনৈতিক অস্থিরতার সময় কোনো শাসকই চাইবেন না যে দেশের। এবার আসা যাক সাগরের বুকে বেজে ওঠা যুদ্ধের দামামার খবরে, যেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো সংঘাত শুরু হয়ে যেতে পারে। সাগরে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন এবং আকাশ থেকে সমুদ্রের গভীর পর্যন্ত সর্বত্রই এখন সাজ সাজ রব। সাম্প্রতিক উপগ্রহ চিত্র এবং গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে যে সাগরের বুকে বিশ্বের পরাশক্তিগুলোর নৌবহর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। আকাশের বুক চিরে প্রতিনিয়ত টহল দিচ্ছে অত্যাধুনিক সব ড্রোন, আর জলের নিচে ঘাপটি মেরে আছে নিউক্লিয়ার সাবমেরিন, যা এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আন্তর্জাতিক জলসীমায়। এই উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আধিপত্য বিস্তার এবং সমুদ্র বাণিজ্যের নিয়ন্ত্রণ। কারণ যে দেশটি এই গুরুত্বপূর্ণ নৌরুটগুলো নিয়ন্ত্রণ করবে, বিশ্ব বাণিজ্য কার্যত তাদের হাতেই জিম্মি থাকবে। একদিকে পশ্চিমা জোটের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো তাদের শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দেশগুলো হাইপারসনিক মিসাইল এবং সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছে, যা পরিস্থিতিকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সাগরে যে পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে তা গত কয়েক দশকের মধ্যে নজিরবিহীন। বিশেষ করে ড্রোন প্রযুক্তির ব্যবহার এই উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, কারণ ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে প্রতিপক্ষের খুব কাছে গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং প্রয়োজনে কামিকাজে বা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত থাকছে। সাবমেরিনগুলোর গতিবিধিও অত্যন্ত রহস্যজনক, কারণ এগুলো পানির নিচে থেকে গোপনে শত্রুর ওপর নজরদারি করছে এবং যে কোনো নির্দেশের অপেক্ষায় রয়েছে। সাগরের এই যুদ্ধাবস্থা সাধারণ মানুষের জন্য সরাসরি হুমকি মনে না হলেও এর প্রভাব সুদূর প্রসারী। কারণ যদি কোনো কারণ খুবই হৃদয়বিদারক এবং মর্মান্তিক একটি খবর আসছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে।
যা আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে যে সীমান্তের ওপারে চলা সংঘাতের মূল্য কিভাবে নিরীহ মানুষদের জীবন দিয়ে চোকাতে হচ্ছে। মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুটি অবশেষে মারা গেছে। আপনারা অনেকেই হয়তো জানেন, কয়েকদিন আগেই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলি এবং মর্টার শেলের আঘাতে সীমান্তের এপারে থাকা এই শিশুটি গুরুতর আহত হয়েছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। শিশুটি আজ হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই ঘটনাটি সীমান্তের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি করেছে, কারণ তারা নিজের দেশে নিজের বাড়িতে থেকেও নিরাপদ বোধ করছেন না। মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা লড়াইয়ের প্রভাব বারবার বাংলাদেশের সীমান্তে এসে পড়ছে। কখনো গুলি, কখনো মর্টার শেল, আবার কখনো বা হেলিকপ্টার থেকে ছোড়া বোমা এসে পড়ছে আমাদের ভূখণ্ডে, যার নির্মম শিকার হল এই অবুঝ শিশুটি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। সারাক্ষণ ভয়ে তটস্থ থাকতে হয় যে কখন কোন দিক থেকে গুলি এসে গায়ে লাগে। এমনকি ছেলেমেয়েদের স্কুলেও পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এই শিশুটির মৃত্যু শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এটি একটি বার্তা যে আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত কিভাবে প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং নাগরিকদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করা হয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক অঙ্গনের আরেকটি ব্রেকিং নিউজ এবং অত্যন্ত চাঞ্চল্যকর খবর হল মস্কোতে শীর্ষ রুশ জেনারেলের ওপর গুলিবর্ষণের ঘটনা, যা রাশিয়ার নিরাপত্তার হৃৎপিণ্ডে বড়সড় আঘাত হিসেবে দেখা হচ্ছে, এবং এই ঘটনার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে ক্রেমলিন। ঘটনাটি ঘটেছে খোদ রাশিয়ার রাজধানী মস্কোতে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই থাকে নিশ্ছিদ্র। সেখানেই একজন শীর্ষস্থানীয় রুশ জেনারেলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্র এখন আর কেবল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে রাজধানীর ভিআইপি এলাকাগুলোতেও। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে ইউক্রেনের বিশেষ গোয়েন্দা বাহিনী বা তাদের মদতপুষ্ট স্লিপার সেলের হাত রয়েছে। যদিও ইউক্রেন সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি, তবে তারা বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছে যে রাশিয়ার অভ্যন্তরে যারা যুদ্ধের নীতি নির্ধারক তারা কেউই নিরাপদ নয়। এই হামলার পর মস্কো জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় তল্লাশি চৌকি বসানো হয়েছে, যা সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে। একজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে তার নিজের শহরে এভাবে টার্গেট করার ঘটনা এটি ইঙ্গিত দেয় যে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাটল ধরেছে, অথবা ইউক্রেনের গোয়েন্দা নেটওয়ার্ক রাশিয়ার অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হাই প্রোফাইল অ্যাটাক বা গুপ্ত হত্যা যুদ্ধের একটি নতুন কৌশল, যার মাধ্যমে শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় এবং তাদের বুঝিয়ে দেওয়া হয় যে তারা কোথাও নিরাপদ নয়। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে, যার ফলে আগামী দিনগুলোতে ইউক্রেনের ওপর মিসাইল বা ড্রোন হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের সর্বশেষ এবং আরেকটি উদ্বেগজনক খবর হল মস্কোতেই রাশিয়ার এক সামরিক গোয়েন্দা কর্মকর্তার ওপর বন্দুক হামলার ঘটনা, যা আগের খবরের রেশ কাটতে না কাটতেই আবারও রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এবং বর্তমানে সেই কর্মকর্তা হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা, যা GRU নামে পরিচিত, তাদের একজন কর্মকর্তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে দিনের আলোতে, যখন তিনি তার কর্মস্থলের দিকে বা ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আততায়ী খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, যা একটি পেশাদার হিট বা টার্গেটেড কিলিংয়ের লক্ষণ বহন করে। এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন রাশিয়ায় একের পর এক সামরিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা ইঙ্গিত দেয় যে একটি সুসংগঠিত গ্রুপ বা নেটওয়ার্ক রাশিয়ার অভ্যন্তরে সক্রিয় হয়ে উঠেছে। আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে মস্কোর একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুরো হাসপাতাল এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে যে এটি কোনো সাধারণ অপরাধমূলক কাজ নয়, বরং এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা বিদেশি গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে, যারা রাশিয়ার সামরিক গোয়েন্দা নেটওয়ার্ককে দুর্বল করতে চায়।
রুশ তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন যে এই কর্মকর্তা সাম্প্রতিক সময়ে কোন কোন স্পর্শকাতর প্রজেক্ট বা অপারেশনের সাথে যুক্ত ছিলেন, যা তাকে শত্রুপক্ষের টার্গেটে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হামলা চালানো মানে হল রাষ্ট্রের গোপন তথ্যের সুরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো, যা যে কোনো দেশের জন্যই চরম উদ্বেগের বিষয়।